নির্বাচন ব্যবস্থার এই করুণ পরিণতি কেন ঘটলো বলুন তো? হিসেব কষে দেখুন, 1978 সালের 30 মে জেনারেল জিয়াউর রহমান নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য গণভোটের আয়োজন করেন এবং জিয়াউর রহমানের পক্ষে শতকরা 99 বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল। 2001 সালে দেশে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কে করেছিল? কারা ক্ষমতা হস্তান্তর করে বঙ্গভবন থেকে বেরোতে না বেরোতেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে বা কারা শুরু করেছিল? কারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত এবং বিবস্ত্র করতে বিচারপতির বয়স বাড়িয়েছিল? অথচ আজকে যে জামায়াত ইসলামী বিএনপিকে মাইনাস করতে সর্বশক্তি নিয়োগ করেছে, সেই জামায়াত ইসলামীর কারণে বিএনপি তখন নির্বাচনে এলো না। ক্ষমতায় গেলেই ক্ষমতাকে কুক্ষিগত করার এই প্রবণতা কি বাঙালির রাজনৈতিক রক্তেই রয়েছে? তার জন্য কি নির্বাচনে এত ভয় না পাক, এত ভয় জামায়াতে, এত ভয় পাচ্ছেন খোদ ডক্টর ইউনূস স্বয়ং? স্বাধীন বাংলাদেশে কেন নির্বাচন ব্যবস্থা দাঁড়াতে পারলো না তার একটা নিরপেক্ষ গবেষণা হওয়া দরকার। যে 70-এর নির্বাচনে বাঙালি সিদ্ধান্ত নিয়ে ফেললো যে তারা আর পাকিস্তানের সঙ্গে থাকবে না, সেই বাঙালি স্বাধীনতা লাভ করে নির্বাচন ব্যবস্থাকেই দাঁড় করাতে পারলো না। এটা বিস্ময়কর ঠেকে না আপনার কাছে? আমার কাছে কিন্তু ঠেকে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়াকে আমি কিভাবে দেখি সেটা আপনাদের জানাতে চাই বা আপনাদের সঙ্গে বিষয়টি ভাগাভাগি করতে চাই। 1973 সালে দেশের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ নিশ্চিত জেনেও কিছু আসনে ক্ষমতা প্রয়োগ এবং কারচুপির আশ্রয় নিয়েছিল বলে পর্যবেক্ষকগণ বলে থাকেন। কিন্তু একটি সদ্য স্বাধীন দেশের প্রথম নির্বাচন হিসাবে সেই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে কেউ মনে করেন না। কিন্তু 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশের প্রথম সামরিক জান্তা জেনারেল জিয়াউর রহমান নিজে প্রধান সামরিক আইন প্রশাসক, প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য 1978 সালের 30 মে একটি গণভোটের আয়োজন করেন। হেলিকপ্টার দিয়ে সারা দেশে প্রচারপত্র বিলি করা থেকে শুরু করে রেডিও টেলিভিশনে কেবল জিয়াউর রহমানের গুণগান গেয়ে ভোটে অংশগ্রহণের জন্য নাগরিকদের এক অর্থে নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের স্মৃতিচারণ থেকে আমরা জানতে পারি যে গণভোটের বাক্স আসলে তারাই বোঝাই করে দিয়েছিলেন এবং জিয়াউর রহমানের পক্ষে শতকরা 99 বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল। তার মানে ভোট প্রদান এবং ভোট গণনাতেও ডাকাতির ঘটনা ঘটেছিল। সে বছরই 30 জুন সামরিক শাসক জিয়াউর রহমান দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করেন। দেশের প্রধান সামরিক আইন প্রশাসক, সেনাপ্রধান, প্রেসিডেন্ট এত কিছু হয়েই তিনি নির্বাচন দিয়ে প্রেসিডেন্ট হতে চাইলেন। তার বিরুদ্ধে প্রার্থী হলেন জেনারেল ওসমানী। বলাই বাহুল্য, দুই জেনারেলের লড়াইয়ে ক্ষমতাসীন জেনারেলরাই জয়ী হন এবং তিনি জয়ী হয়েছিলেন। এবং তারপরই জেনারেল জিয়া বহুদলীয় গণতন্ত্রের নামে রাষ্ট্রের সকল ক্ষমতা ব্যবহার করে দেশের প্রথম কিংস পার্টি বিএনপি গঠন করেন সেপ্টেম্বরে এবং তারপরই 1979 সালের 18 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করান। সবই হয় জেনারেল জিয়া তথা সর্বময় ক্ষমতায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়ার অধীনে। সামরিক শাসনের মধ্যেই কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের আগেই বিভক্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে অত ভয়াবহ অবস্থাতেও প্রায় 25% ভোট পায়। ভাবতে পারেন, নির্বাচনে নিজেদের দলকে জিতিয়ে আনার জন্যই যেহেতু নির্বাচন দিয়েছিলেন জেনারেল জিয়া, সেহেতু তার দল সংসদের 207টি আসন লাভ করে এবং অবশ্যই বিজয় লাভ করে। স্বাধীন দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন, এই নিয়ে আন্তর্জাতিকভাবে বলা হয় যে সেটি ছিল সর্বতভাবে কারচুপির নির্বাচন। এরপর থেকে জেনারেল এরশাদের আমল পার হওয়া পর্যন্ত দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। 1991 সালে এসে প্রথম একটি নির্বাচনকে মোটামুটি সুষ্ঠু বলে সকলে মেনে নেন, যদিও সে নির্বাচনে কেউই সংখ্যাগরিষ্ঠতা পায় না। প্রথমে 1994 সালে মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপি এবং পরবর্তীতে 1996 সালে এসে বিএনপি এমন এক নির্বাচন অনুষ্ঠান করে যে বাংলাদেশের মানুষ অবাক হয়ে যায় এটা ভেবে যে সরকারটি একটি নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল, তারা কি করে এরকম একটি ভয়ঙ্কর নির্বাচন, একপাক্ষিক নির্বাচন অনুষ্ঠান করতে পারে? স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টি ছাড়া তেমন কেউই সেই একতরফা নির্বাচনে অংশ নেয় না। এমনকি বিএনপি যাদের সমর্থনে সরকার গঠন করেছিল সেই জামায়াতও নির্বাচনে অংশ নেয়নি। একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলনে সফল করে আওয়ামী লীগ এবং বিএনপি সরকার রাতে সংসদ বসিয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নে বাধ্য হয়। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জাতীয় পার্টির সমর্থন নিয়ে দলটি সরকার গঠন করে। 5 বছর দেশ পরিচালনার পর প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটে বাংলাদেশে। ভাবতে পারেন, এই বাংলাদেশে এরকম একটি ঘটনা আওয়ামী লীগ শুধু ঘটিয়েছিল, অর্থাৎ শান্তিপূর্ণভাবে দেশের ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটিয়েছিল। তাহলে নির্বাচন ব্যবস্থার এই করুণ পরিণতি কেন ঘটলো বলুন তো? জানি এই প্রশ্ন তুললেই লোকে বলবে যে বিগত 3টি নির্বাচন নিয়ে কথা বলেননি কেন? আরে ভাই, বলছি কি বলিনি সেই প্রমাণ না দিত কি করে দিব? বহুবার কথা
কথা হয়েছে এটা নিয়ে, বহু অনুষ্ঠানে কথা বলেছি, বহু জায়গায় লিখেছি, কিন্তু ভাইরা আমার, নির্বাচন তো দেশে হয়েছে। হিসেব কষে দেখুন 2001 সালে দেশে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কে করেছিল? কারা ক্ষমতা হস্তান্তর করে বঙ্গভবন থেকে বেরোতে না বেরোতেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে বা কারা শুরু করেছিল? কারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত এবং বিবস্ত্র করতে বিচারপতির বয়স বাড়িয়েছিল? আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন দেশে একজন লোক প্রধান বিচারপতি হওয়া পর্যন্ত এক জন্ম তারিখ নিয়ে থাকার পর হঠাৎই তার বয়স কি করে 2 বছর কমানো বা বাড়ানো সম্ভবপর হয়? এভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার পর কারো পক্ষে এই ব্যবস্থার উপর কি আর আস্থা রাখা সম্ভব? এই ব্যবস্থা বাতিল না হওয়ার কি কোনো কারণ ছিল? কিন্তু বাঙালির কপালে তো স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা সহ্য হয় না, হওয়ার কথা নয়। না হলে 2014 সালে বেগম জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের অধীনেই যদি বিএনপি নির্বাচনে যেত, তাহলে নির্বাচনের ফলাফল যে অন্যরকম হতো সে বিষয়ে বিশ্লেষকই সন্দেহ প্রকাশ করেন না। অথচ আজকে যে জামায়াত ইসলামী বিএনপিকে মাইনাস করতে সর্বশক্তি নিয়োগ করেছে, সেই জামায়াত ইসলামীর কারণে বিএনপি তখন নির্বাচনে এলো না। যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের ফাঁসির কারণ দেখিয়েই 2014 সালের নির্বাচনে জামায়াত বিএনপি আসেনি। এখন সেটা লুকানোর কোনো কারণ নেই, তাতে সত্য লুকাবে না। 2018-তে আসেন, বিএনপি জামায়াতের নেতা হলেন সারা জীবন আওয়ামী লীগ করা ডক্টর কামাল হোসেন। আপনাদের মনে থাকবে যে সেই সময় এক একটি আসনের বিপরীতে কমপক্ষে 3 ব্যক্তিকে নমিনেশন দেওয়ার নামে নমিনেশন বাণিজ্য হয়েছিল বলে সাংবাদিক মাত্রেরই জানা আছে। বিরোধী দলের অনেক নেতা এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলছিলেন তখন। কেন ঐক্যফ্রন্ট নামে সেই হাঁসজারু জোটের নেতা হিসেবে ডক্টর কামাল হোসেনকে মেনে নিয়ে বিএনপি জামায়াত নেতৃবৃন্দ নির্বাচনে ভোট দেবে, সেই প্রশ্ন ছাড়াও নির্বাচনে বিজয়ী হলে কে হবেন ঐক্যফ্রন্টের প্রধানমন্ত্রী, এই প্রশ্ন নিয়ে তখন তোলপাড় হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রশ্নের কোনো সদুত্তর আমরা কেউ দিতে পারিনি। ফলে নামেই নির্বাচন, কামে হয়েছিল রাতের ভোট। আওয়ামী লীগের পক্ষ থেকে এরপরও নিশ্চিত হতে পারেনি ভোটে অংশগ্রহণকারী নেতারা। তারা সকল উপায়ে ভোট কেটে বিজয় লাভ করতে চেয়েছে এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে আসলে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও কেন 2024 সালে আওয়ামী লীগকে আরেকটি নির্বাচন করতে হলো বলুন তো? দুটি বিতর্কিত নির্বাচন কি যথেষ্ট ছিল না? এই প্রশ্ন তুললে আওয়ামী লীগ বলবে যে সংবিধান রক্ষায় এই নির্বাচন করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তো সংবিধান রক্ষা করা যাচ্ছে না বলে নির্বাচন ব্যবস্থার প্রতি অনাস্থাই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সবচেয়ে বড় বাধা এবং তার ফলেই দেশে যত অনাচার সংগঠিত হয়েছে তাতে আসলে কোনো সন্দেহ নেই। আজকেও যারা জুলাই মাসে সংগঠিত প্রবল রক্তপাতের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, তারাও নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। প্রশ্ন হলো, ক্ষমতায় গেলেই ক্ষমতাকে কুক্ষিগত করার এই প্রবণতা কি বাঙালির রাজনৈতিক রক্তেই রয়েছে? তার জন্য কি নির্বাচনে এত ভয় না পায়, এত ভয় জামায়াতে, এত ভয় পাচ্ছেন খোদ ডক্টর ইউনূস স্বয়ং? কি মনে হয় আপনাদের? ভালো থাকবেন।